কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং কনসেপচুয়ালের জন্য ইন্টারেস্টিং একটা টপিক পড়বো। সেটা হচ্ছে গণতান্ত্রিক শান্তি তত্ত্বের মূল বক্তব্য কী? মূলত আপনার 1795 সালে ইমানুয়েল কান্ট পারপেচুয়াল পিস নামক একটি গ্রন্থে এই ধারণা লিপিবদ্ধ করেন। এটা খুব মজার একটা ব্যাপার। দেখেন যে এই তত্ত্বের মূল ইস্যুটা হচ্ছে যে গণতান্ত্রিক শান্তি তত্ত্ব মানে হচ্ছে কি দেখেন, গণতান্ত্রিক দেশগুলো যদি ডেমোক্রেটিক কান্ট্রিগুলো যুদ্ধে জড়ায় না, এটা হচ্ছে মেন একটা বেসিক কনসেপ্ট। তাহলে এখানে মেন ইস্যুটা কি দেখেন যে একটা ডেমোক্রেটিক কান্ট্রি কখনো আরেকটা ডেমোক্রেটিক কান্ট্রির সাথে কি যুদ্ধ জড়াতে চায় না। ফলে ডেমোক্রেসি যত বেশি প্রমোটেড হবে, আপনার পৃথিবী থেকে যুদ্ধ তত কমে যাবে। এই ইস্যুগুলোকে ফোকাস করে হচ্ছে আমেরিকা চায় যে বেশিরভাগ রাষ্ট্রে ডেমোক্রেসি চলুক। দেখেন উদ্দেশ্য কি, এর মূলত উদ্দেশ্য হচ্ছে আপনার ডেমোক্রেসির বেসিক উদ্দেশ্য হচ্ছে আপনার সমতা নিশ্চিত করা এবং কূটনৈতিক প্রক্রিয়ায় যুদ্ধকে অন্যায় ও অপ্রয়োজনীয় বলে উপস্থাপন করা। ওরা মূলত বিজনেস করতে চায়, ওরা যুদ্ধকে চায় না। তো এটার বিশেষ কিছু দিক আছে, দেখেন একটা প্রায়োগিক দিক, একটা তাত্ত্বিক দিক। মূলত ইস্যুটা হচ্ছে এরকম, দেখেন এখানে সব জিনিসটা চলে আসছে যে আপনি যদি ডেমোক্রেটিক কান্ট্রি হন বা সাংবিধানিক প্রজাতান্ত্রিক সরকার গঠন করেন, তাহলে আপনি সবসময় যুদ্ধের ব্যাপারে সতর্ক থাকবেন, কারণ যুদ্ধের জন্য জনগণের সম্মতির প্রয়োজন আছে। যেমন বাংলাদেশের সংবিধান কনস্টিটিউশন অনুযায়ী আপনার 63তে আছে যুদ্ধ। এখানে লেখা আছে যে যুদ্ধ যদি হয় সেটাকে অবশ্যই যুদ্ধ শুরু করার জন্য বা যুদ্ধে যোগ দেওয়ার জন্য সংসদ সদস্যদের আপনার মতামত লাগবে, পারমিশন লাগবে। এখন দেখেন সংসদ সদস্য হচ্ছে কারা? জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাহলে এই যে দেখেন মূলত জনগণই সম্মতি দিচ্ছে যুদ্ধ করার জন্য। এখন একটা দেশের জনগণ কখনোই আপনার আরেক যুদ্ধ করতে চাবে না, কারণ সেই দেশের জনগণ জানে যে যুদ্ধ করার ফলে তাদেরই আলটিমেটলি লস হবে, ইনফ্লেশন বাড়বে, তাদের লিভিং কস্ট বাড়বে, তারপর তাদের জানমালের হুমকি সৃষ্টি হবে, কিংবা আরও অনেক ইস্যু হতে পারে। তো ডেমোক্রেটিক কান্ট্রিগুলো যেহেতু যুদ্ধে যুক্ত হওয়ার জন্য আপনার জনগণের সম্মতির প্রয়োজন আছে, সো ওরা যুদ্ধে যেতে খুব একটা আগ্রহী থাকে না। অন্যদিকে স্বৈরাচার কিংবা রাজতান্ত্রিক যেই শাসনগুলো আছে, তাদের যুদ্ধ ঘোষণা করে ওই স্বৈরাচার প্রেসিডেন্ট কিংবা হচ্ছে আপনার রাজা নিজেই, সো ওরা ধুমধাম মুড সুইং করলে যুদ্ধ শুরু হয়ে যায়। মূলত 1823 সালে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে মনরো ডক্ট্রিন ঘোষণা করা হয়। এই সালটা এবং ডক্ট্রিনের নামটা মাথায় রাখবেন। এখানে হচ্ছে মেন ইস্যু ছিল কি যে ইউরোপ যা ইচ্ছা তা করুক, পৃথিবীর সবাই যা ইচ্ছা তা করুক, কিন্তু ইস্যুটা হচ্ছে যে আমেরিকা এসব নিয়ে মাথা ঘামাবে না এবং আমেরিকা ইনভলভ হবে না। তবে শর্ত হচ্ছে আমেরিকা মহাদেশ এবং শুধু উত্তর না, আমেরিকান মহাদেশেও, দক্ষিণ আমেরিকাতেও কী করা যাবে না, মানে ইউরোপ হচ্ছে আধিপত্য বিস্তার করতে আসবে না। এই দুইটা মহাদেশ ছাড়া ওরা যা ইচ্ছা তা করুক। মূলত এটার ফলে যে লাভটা হয়, প্রথমত একটা ফিলোসফি সাস্টেন করানো সম্ভব হয় যে আমেরিকা যুদ্ধ পছন্দ করে না বা আগ্রাসন কিংবা হচ্ছে আপনার কলোনিয়ালিজমকে সাপোর্ট করে না। এটা হচ্ছে যেহেতু আমেরিকা হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সো এটা বলা যায় যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রি এগুলোকে সাপোর্ট করে না। আরেকটা ইস্যু হচ্ছে যুদ্ধ বিগ্রহের কারণে ইউরোপ অনেক ঝামেলায় পড়ে যাচ্ছে। ওরা যেরকম আপনার অনেক লাভও পাচ্ছে, আবার যুদ্ধ করার কারণে ওরা বাসও খাচ্ছে। সব মিলিয়ে হচ্ছে আপনারা জানেন যে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ মোটামুটি ব্রোক হয়ে যায়। তখনই হচ্ছে ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইউরোপ মোটামুটি 95%ই বলা যায় ব্রোক হয়ে যায়, এবার হচ্ছে আমেরিকা তখন এই মনরো ডক্ট্রিনটা ক্যান্সেল করে। যাই হোক, এই মনরো ডক্ট্রিন থাকার কারণে যে সুবিধাটা হয়, ডেমোক্রেসি একটু বুস্ট আপ হয়। আর সেকেন্ড যে ইস্যুটা হয় মোস্ট ইম্পর্টেন্ট, আমেরিকায় অকারণে যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থাকতে সক্ষম হয়, কেউ ওদেরকে ঘাটায় না। সো তারা হচ্ছে খুব সুন্দর করে ইকোনমি দ্বারা করায়, এবং ইকোনমির পাওয়ার দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা হচ্ছে আপনারা জানেন যে সবগুলা বিশ্বর ওয়ার্ল্ড লিডার হিসেবে পরিচিতি পায়। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।